তোমার সাহস আছে? কেন? আমায় নিয়ে পালিয়ে যেতে পারো? বিষ্ণু কথাটা ভালো করে যেন বুঝতে পারল না। ইতস্তত করে বলল, পালিয়ে? কীরকম? তোকে নিয়ে? মানে? নন্দী ঘাড় দুলিয়ে বাঁকিয়ে এক অপূর্ব ভঙ্গি করে বলল, বুঝেছি, খুব পুরুষ মানুষ তুমি। সময় নেই, হ্যাঁ কি না জবাব চাই। আমি যা বলবো তুমি তাতে রাজি আছো? সাহস হয়? তা কেমন করে সম্ভব নন্দী? ও, কেন? অসম্ভব বুঝি? ধুর পাগলি, তা হয় না। হয় না? কেন হয় না? আরে, এ কি ছেলে খেলা নন্দী? কত কথা ভাবতে হবে, টাকা জোগাড় করতে হবে, তোকে কোথায় রাখবো সেটা ভাবতে হবে, মা বাবা কি ভাববেন সেটা ভাবতে হবে। যেন আমার কিছু ভাবার নেই, আমার মা বাপ নেই। বুঝতে পেরেছি, তোমার বিদ্যে। এই তুমি পুরুষ মানুষ? আচ্ছা, যাও, তুমি যাও। স্তম্ভিত ও হতবুদ্ধি বিষ্ণুকে আর কিছু বলার অবকাশ না দিয়েই নন্দী এক ছুট্টে ওদের বাড়ির খিড়কির দোরের মধ্যে দিয়ে ঢুকে পড়ল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিড়ম্বনা গল্পের দ্বিতীয় ভাগে আমরা এখন শুনব বহু বছর পর বিষ্ণুদা আর নন্দিনীর দেখা হতে চলেছে। তাদের কি সত্যি দেখা হবে? কি হবে তারপর? আসুন আমরা জেনে নিই। শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিড়ম্বনা গল্পের দ্বিতীয় ভাগ। নন্দীর সঙ্গে আর তার দেখা হয়নি। কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্যে বিয়ের রাত্রে। কন্যা সম্প্রদান সমাধা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল। নিমন্ত্রণ খেতেও আসেনি আর গ্রামের বাড়িতে ব্রাহ্মণদের সঙ্গে। বিয়ের পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বলল, ও বিষ্ণুদা, দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালো। বাসর ঘরে আমায় চুপি চুপি বলল, বিষ্ণুদাকে ডেকে নিয়ে আয়। আমি তোমায় কোথাও দেখতেই পেলাম না। বামুন খেতে বসবার সময় দিদি আমাকে বলল, এইবার নিশ্চয়ই বিষ্ণুদা খেতে আসবে, তুই একবার বিষ্ণুদাকে ডেকে আন। আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে, কিন্তু তোমাকে আমি কোথাও দেখতে পেলাম না। তুমি কাল খাওনি? কেন যাওনি আমাদের বাড়ি? খাইনি কেন? তোর কাছে এখন কৈফিয়ত দিতে পারি নে। যা তো তুই। মালতী ঘাড় দুলিয়ে বলল, আহা, কথা ছিঁড়ি দেখো না, আমি ভালোর জন্যেই বলতে গেলুম। বাহ, ভালোর জন্যে বলতে হবে না, খুব হয়েছে, যা এবার। বর দেখেছ? একবার এক চমক দেখেছিলাম, ময়দা মাখছিলাম গোয়ালের চালায় আমি আর নটবর। বর দেখি তখন তোর দিদি চলে গিয়েছে। বর দেখি কখন? তোর দিদি চলে গিয়েছে? এই এখন গেল। যাবার সময় দিদি বললে, দেখে আয় বিষ্ণুদা বাইরে আছে কি না। আমি মরি মরি করে ছুটে এলাম, একবার ঘর একবার বার। দিদি চোখের জল ফেলছিল তুমি যাওনি বলে। জানো, হয়েছে, যা তো এবার তুই। কত কালের সব কথা। তারপর সুদীর্ঘ 16টি বছর কেটে গেছে। ধূত্র বেড়ে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দিনীর বিয়ের কয়েক মাস পরেই। বাবা মারা গেলেন, মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে। গ্রামের খড়ের ঘর অযত্নে ভেঙে চুরে ধূলিসাৎ। হঠাৎ বিষ্ণু চমকে উঠল। 14-15 বছরের কিশোরী নন্দী দোরের কাছে দাঁড়িয়ে সকালের মতন মৃদু মধুর সুরে জিজ্ঞেস করছে, আপনাকে কি এখন খাবার দেওয়া হবে? মা জিজ্ঞেস করলেন। ও হ্যাঁ হ্যাঁ, তা। ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধহয় হাসি পেল। ঠোঁটের প্রান্তে হাসি চেপে বলল, খাবেন এখন? তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে? হ্যাঁ। নাম কি তোমার খুকি? তুলসী। এখানে একটু বসো না, খাবো না হয় একটু পরে।
আচ্ছা, তোমার বাবা মা এ কী রকম নাম রাখলেন তোমার? তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম, তোমার নাম তুলসী হলে সেটা কি মানায়? তোমার নাম হবে রেবা, রেখা, শিপ্রা, অনিতা, নিদেন পক্ষে সুকুমারী, সুলোচনা, নন্দিনী, এইসব। নন্দিনী এইসব? তা না, তুলসী। থাক। বিষ্ণুর কথার ভঙ্গিতে মেয়েটি হেসে খুন, চোখ নিচু করে শান্ত সুরে বলল, ঠাকুরমা রেখেছিল। আমি যখন হই ঠাকুরমা তো বেঁচে ছিলেন সেই সময়। তোমার দেশ কোথায়? নদে জেলা, মদনপুরের কাছে। দেশে বড় তো যাওয়া হয় না, বাবার সেখানে চাকরি, সেখানেই থাকতে হয়। তুমি বড়? আর কটি ভাই বোন? তুমি বড়? আর কটি? তুমি কি বলো? আর কটি ভাই বোন তোমরা? আমার ছোট আর দুই বোন আছে। ছোট আরেকটি ভাই, এই 2 বছরের। বেশ। খানিকক্ষণ কথাবার্তার পর মেয়েটি বলল, এইবার খাবেন? বিষ্ণু বলল, মন্দ নয়, জায়গা এই বাইরের ঘরেই করো। কেন, ভেতরের রোয়াকে করি? রোয়াকের ওপর চালা আছে। না না, তুমি বাইরের ঘরে এখানেই জায়গা করো খুকি, বাড়ির মধ্যে দরকার নেই। মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল, কিন্তু অনেকক্ষণ পরে এসে বলল, মা বললেন এখানে খাওয়ার অসুবিধা হবে, রান্নাঘরের রোয়াকে জায়গা করে দিতে বললেন। বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, না না, তুমি খুকি বাইরেই জায়গা করো, কোনো অসুবিধা হবে না আমার, বাড়ির মধ্যে আমার বাঁধো বাঁধো ঠেকবে, এখানেই দাও। খুকি বাড়ির মধ্যে চলে গেল। আবার বিষ্ণুর সমস্ত দেহ মন চঞ্চল উত্তেজিত হয়ে উঠেছে। এই মেয়েটির মধ্যে 15 বছরের কিশোরী নন্দীকে কতকাল পর আবার প্রত্যক্ষ করল সে। সেই চোখ মুখের ভঙ্গি, সেই হাসি, স্বপ্নের মতো মনে হয় সব। তারপর নন্দিনীর সঙ্গে কি দেখা হলো তার বিষ্ণুদার? শুনবো সে গল্প। এই গল্পটির শেষ অংশে। কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে যান, তাতে আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন। অনেক নমস্কার রইল আপনাদের জন্য। অনেক শুভকামনা জানাই আপনাদের। নমস্কার। নন্দীর সঙ্গে আর তার দেখা হয়নি। কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্যে বিয়ের রাত্রে। কন্যা সম্প্রদান সমাধা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল। নিমন্ত্রণ খেতেও আসেনি আর গ্রামের বাড়িতে ব্রাহ্মণদের সঙ্গে। বিয়ের পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বলল, ও বিষ্ণুদা, দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালো। বাসর ঘরে আমায় চুপি চুপি বলল, বিষ্ণুদাকে ডেকে নিয়ে আয়। আমি তোমায় কোথাও দেখতেই পেলাম না। বামুন খেতে বসবার সময় দিদি আমাকে বলল, এইবার নিশ্চয়ই বিষ্ণুদা খেতে আসবে, তুই একবার বিষ্ণুদাকে ডেকে আন। আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে, কিন্তু তোমাকে আমি কোথাও দেখতে পেলাম না। তুমি কাল খাওনি? কেন যাওনি আমাদের বাড়ি? খাইনি কেন? তোর কাছে এখন কৈফিয়ত দিতে পারি নে। যা তো তুই। মালতী ঘাড় দুলিয়ে বলল, আহা, কথা ছিঁড়ি দেখো না, আমি ভালোর জন্যেই বলতে গেলুম। বাহ, ভালোর জন্যে বলতে হবে না, খুব হয়েছে, যা এবার। বর দেখেছ? একবার এক চমক দেখেছিলাম, ময়দা মাখছিলাম, গোয়ালের চালায় আমি আর নটবর। বর দেখি তখন তোর দিদি চলে গিয়েছে। বর দেখি কখন তোর দিদি চলে গিয়েছে? এই এখন গেল। যাবার সময় দিদি বললে, দেখে আয় বিষ্ণুদা বাইরে আছে কি না। আমি মরি মরি করে ছুটে এলাম, একবার ঘর একবার বার। দিদি চোখের জল ফেলছিল তুমি যাওনি বলে। জানো, হয়েছে
যা তো এবার তুই। কত কালের সব কথা। তারপর সুদীর্ঘ 16টি বছর কেটে গেছে। ধূত্র বেড়ে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দিনীর বিয়ের কয়েক মাস পরেই। বাবা মারা গেলেন। মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে। গ্রামের খড়ের ঘর অযত্নে ভেঙে চুরে ধূলিসাৎ। হঠাৎ বিষ্ণু চমকে উঠল। 14-15 বছরের কিশোরী নন্দী দোরের কাছে দাঁড়িয়ে সকালের মতন মৃদু মধুর সুরে জিজ্ঞেস করছে, আপনাকে কি এখন খাবার দেওয়া হবে? মা জিজ্ঞেস করলেন। ও হ্যাঁ হ্যাঁ, তা। ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধহয় হাসি পেল। ঠোঁটের প্রান্তে হাসি চেপে বলল, খাবেন এখন? তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে? হ্যাঁ। নাম কি তোমার খুকি? তুলসী। এখানে একটু বসো না। খাবো না হয় একটু পরে। আচ্ছা, তোমার বাবা মা এ কীরকম নাম রাখলেন তোমার? তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম। তোমার নাম তুলসী হলে সেটা কি মানায়? তোমার নাম হবে রেবা, রেখা, শিপ্রা, অনিতা, নিদেন পক্ষে সুকুমারী, সুলোচনা, নন্দিনী, এইসব। নন্দিনী এইসব? তা না, তুলসী। থাক। বিষ্ণুর কথার ভঙ্গিতে মেয়েটি হেসে খুন। চোখ নিচু করে শান্ত সুরে বলল, ঠাকুরমা রেখেছিল। আমি যখন হই ঠাকুরমা তো বেঁচে ছিলেন সেই সময়। তোমার দেশ কোথায়? নদে জেলা, মদনপুরের কাছে। দেশে বড় তো যাওয়া হয় না, বাবার সেখানে চাকরি, সেখানেই থাকতে হয়। তুমি বড়? আর কটি ভাই বোন? তুমি বড়? আর কটি? তুমি কি বলো? আর কটি ভাই বোন তোমরা? আমার ছোট আর 2 বোন আছে। ছোট আরেকটি ভাই, এই 2 বছরের। বেশ। খানিকক্ষণ কথাবার্তার পর মেয়েটি বলল, এইবার খাবেন? বিষ্ণু বলল, মন্দ নয়, জায়গা এই বাইরের ঘরেই করো। কেন? ভেতরে রোয়াকে করি, রোয়াকের ওপর চালা আছে। না না, তুমি বাইরের ঘরে এখানেই জায়গা করো খুকি, বাড়ির মধ্যে দরকার নেই। মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল, কিন্তু অনেকক্ষণ পরে এসে বলল, মা বললেন এখানে খাওয়ার অসুবিধা হবে, রান্নাঘরের রোয়াকে জায়গা করে দিতে বললেন। বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, না না, তুমি খুকি বাইরেই জায়গা করো, কোনো অসুবিধা হবে না আমার, বাড়ির মধ্যে আমার বাঁধো বাঁধো ঠেকবে, এখানেই দাও। খুকি বাড়ির মধ্যে চলে গেল। আবার বিষ্ণুর সমস্ত দেহ মন চঞ্চল উত্তেজিত হয়ে উঠেছে। এই মেয়েটির মধ্যে 15 বছরের কিশোরী নন্দীকে কতকাল পর আবার প্রত্যক্ষ করল সে। সেই চোখ মুখের ভঙ্গি, সেই হাসি, স্বপ্নের মতো মনে হয় সব। তারপর নন্দিনীর সঙ্গে কি দেখা হলো তার বিষ্ণুদার? শুনব সে গল্প। এই গল্পটির শেষ অংশে। কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে যান, তাতে আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন। অনেক নমস্কার রইল আপনাদের জন্য। অনেক শুভকামনা জানাই আপনাদের। নমস্কার। বিষ্ণুর সমস্ত দেহ মন চঞ্চল উত্তেজিত হয়ে উঠেছে। এই মেয়েটির মধ্যে বছর 15 কিশোরী নন্দিনীকে সে যেন কতকাল পর প্রত্যক্ষ করল। সেই চোখ, সেই মুখভঙ্গি, সেই হাসি, স্বপ্নের মতো মনে হয় সব। বাইরের ঘরেই খাবার জায়গা করে দেওয়া হলো। তুলসী পরিবেশন করল। দরজার বাইরে ফিসফিস শব্দ শুনে বিষ্ণুর মনে হলো এর মা রান্নাঘর থেকে খাবার বয়ে নিয়ে এসে ওকে সাহায্য করছে। বিষ্ণু আগে থেকেই সতর্ক হয়ে দরজার দিকে পেছন ফিরে বসেছে। নন্দী যেন কিছুতেই জানতে না পারে আজ সে তার বাড়িতে অতিথি হয়ে এসেছে। নন্দিনী আজকে
কাকে ভাত খাওয়াচ্ছে। খাওয়া শেষ হয়ে গেল। রাত বেশি হয়নি। পাড়াগাঁয়ে শীতের রাতে সকাল সকাল লোকে আহারাদি চুকিয়ে ফেলে। বিষ্ণু একটা ব্যাপার বেশ বুঝতে পারল, আজ সে এখানে থাকলে নন্দীকে না ডেকে তার সঙ্গে দেখা না করে থাকতে পারবে না। বারবার তাকে এই ইচ্ছা দমন করতে হয় প্রাণপণে। বারবার আবার অন্য কোনো পথ দিয়ে সেটা এসে মনকে চঞ্চল করে তোলে। ধমনীতে উন্মাদ রক্তস্রোত বইতে শুরু করছে। মন বলছে, নন্দীকে ডাক, জীবনে এমন অবসর আর পাবি না। কতদিন পর তোর সঙ্গে দেখা হবে, তুই চাস না দেখা করতে? ঘুম, অসম্ভব ঘুম। না, সে একটিবার নন্দীকে খবর পাঠাবে। দেখা করতে দোষ কোথায়? কোনোই তো দোষ নেই। তুলসীকে সে ডেকে খবর পাঠাবে। কিভাবে বলবে? তুলসী, তোমার মামার বাড়ি কোন গ্রামে? ধুত্রবেড়ে? তোমার মা তাহলে আমাদের গ্রামেরই মেয়ে। বলগে, ধুত্রবেড়ের শিবনাথ ঘোষালের ছেলে বিষ্ণু এসেছে। তোমার মাকে ডাকছে। তোমার মা দেখা করবে না? না, ওভাবে নয়। তুলসীকে ডেকে কথায় কথায় তাকে শুনিয়ে দেবে যে তার বাড়ি ধুত্রবেড়ে। এতে তুলসী নিশ্চয়ই বলবে যে তার মামার বাড়িও তো সেই গ্রামে। ডাক্তারের সঙ্গে এ সম্বন্ধে যে আগে একবার কথা হয়েছিল, তুলসী তো তার খবর রাখে না। তুলসী তখন তার মায়ের কাছে গিয়ে এ কথা নিশ্চয়ই জানাবে, বাইরের ঘরে যিনি এসেছেন তিনি ধুত্রবেড়ের লোক। নন্দী নিশ্চয়ই বলবে, নাম কি জিজ্ঞেস করে আয় তো তুলসী একবার। বাপের বাড়ির গ্রামের লোক সম্বন্ধে নন্দী উদাসীন থাকতে পারবে? পারবে কি? না না, সে নিশ্চয়ই বলবে, বল গিয়ে ধুত্রবেড়ের শিবনাথ ঘোষালের ছেলে, ইত্যাদি ইত্যাদি। নন্দী ছুটতে ছুটতে আসবে বাইরের ঘরে। বিষ্ণু বিছানা থেকে উঠে বসল। উত্তেজিতভাবে কিছুক্ষণ পায়চারি করল ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত। ভেতরে ভেতরে বিষ্ণু খুবই উত্তেজনা অনুভব করছে। তারপর ডাক দিল, তুলসী, তুলসী। তুলসী কোথা থেকে যেন ছুটে এলো বাইরের ঘরে। বিষ্ণু বলল, আচ্ছা তুলসী, ডাক্তারবাবু কখন ফিরবে জানো তুমি? গলার সুর অনেকটা নিচু করেই সে কথা বলছে অনেকক্ষণ থেকে। তুলসী বলল, আমি তো জানি নে, মাকে জিজ্ঞেস করে আসবো। থাক। আচ্ছা শোনো খুকি, আমি এক্ষুনি চলে যাব। বিশেষ জরুরি কাজ মনে পড়েছে। ট্রেন ধরতে হবে গিয়ে। তোমরা বাইরের দোর বন্ধ করে দাও। তুলসী অবাক হয়ে বলল, এত রাত্রিরে এই শীতে এখন যাবেন কেন? কাল সকালবেলা উঠে গেলেই তো হয়। বিষ্ণু ব্যস্তভাবে বলল, না না, আমার খুব জরুরি দরকার। এই রাত 12টার ডাউন খুলনা মেলেই আমাকে যেতে হবে। তুমি বাড়ির মধ্যে গিয়ে বলো গে। তুলসী তক্ষুনি বাড়ির মধ্যে গিয়ে আবার ফিরে এসে বলল, মা বারণ করছে, এসব দেশ ভালো না, এত রাত্রিরে বেরোবেন না। বাবা রাত 3টের মধ্যে আসবে। আপনি না হয় সেই গরুর গাড়িতে যাবেন, হেঁটে হেঁটে একা যাবেন না স্টেশনে। নন্দী বারণ করে পাঠিয়েছে? কাকে বারণ করছে? না জেনেই বারণ করে পাঠালো? বিষ্ণু হঠাৎ যেন রূঢ় হয়ে উঠল। ঈষৎ রুক্ষ কর্কশ সুরে বলল, না না না, আমার কাজের ক্ষতি হবে। না না না, আমার কাজের ক্ষতি হবে খুকি। আমার থাকার জো নেই। তুমি এক কাজ করো, এই বাইরের দরজাটা বন্ধ করে দাও। তুমি ভালো করে বন্ধ করো দরজা। বিষ্ণু সরলা গ্রাম্য বালিকাকে অবাক করে দিয়ে একরকম ছুটেই বাড়ির বাইরে বার হয়ে গেল। তারপর নিঃসঙ্গ তারাভরা রাত্রি, মাঠের পর মাঠ, পৌষের কনকনে শীত, প্রস্ফুট সর্ষে ফুলের সুগন্ধ, বহু দিনের স্বপ্নভরা প্রথম যৌবনের নেশা ও শিরায় শিরায়। খুব সুন্দর একটা খুব অসাধারণ অনুভূতিকে একজন প্রকৃত সাহিত্যিকই বোধহয় পারেন এত সুন্দরভাবে প্রকাশ করতে, তাই না? এত ছোট গল্পটা কিন্তু কত সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন একটি মানুষের
মনের অবস্থা, কি হলে কি হতে পারত আর কি হলে কি হলো। আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, তাতে আমার ভালো লাগবে। বন্ধুরা, অনেক গল্পই তো বলে চলেছি। আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি ধরনের গল্প শুনতে চান? কোন লেখক বা বিশেষ কোনো লেখিকার বিশেষ কোনো গল্প আপনাদের শুনতে আগ্রহ রয়েছে কি না, তা যদি আমাকে একবার জানিয়ে যেতেন তাহলে ভালো লাগতো। আমি আরও নতুন করে কোনো গল্প খোঁজার কাজে নিজেকে অনুপ্রাণিত করতে পারতাম। দ্বিতীয়ত, আমার যে গল্পগুলো, এই গল্পগুলোর মধ্যে আরেকটু অন্যরকমভাবে বললে ভালো হতো, বা আপনাদের যদি গল্প বলার মধ্যে কোনো রকম সাজেশন আপনারা দিয়ে থাকেন বা দেন, তাহলে সেটা আমার জন্য খুব ভালো হবে, আমার একটা গাইডলাইন হয়ে যাবে। আর আরেকটি কথা বলি, অনেকে আমাকে গল্প পাঠাচ্ছেন, কিন্তু এখন আমি কোনো বন্ধুর পাঠানো গল্প পড়ছি না। গল্পগুলো আমি রেখে দিচ্ছি। যদি পড়ার মতন অবস্থা আসে আমি আপনাদের আবার জানাবো। মানে যারা যারা আমাকে গল্প পাঠাচ্ছেন সেই সময় তাদেরকে জানিয়ে তারপর সেই গল্প আমি আপলোড করব। এই মুহূর্তে আমি কিন্তু কোনো শ্রোতাবন্ধুর কোনো গল্পই আপলোড করার প্রস্তুতিতে নেই। আপনারা তাই কিছু মনে করবেন না, একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য রাখুন। অনেকে আমাকে আত্মজীবনী পড়ার কথা বলেছেন। আপনাদের যদি কোনো বিশেষ মানুষের আত্মজীবনী শোনার ইচ্ছে থাকে তাহলে সেই নামটিও আমাকে জানাতে পারেন। আমার মেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি, আপনারা আমাকে মেল করে দেবেন। আমার পক্ষে যোগাযোগ রাখাটা সুবিধা হবে, আমি সেই অনুযায়ী আমার পরের কাজগুলো করতে পারবো। আর বাকি আর কিছু বলার নেই। আপনাদের যদি আর কিছু সাজেশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি তো আগ্রহে থাকি আপনাদের নানান সাজেশন শোনার জন্য এবং সেই অনুযায়ী নিজেকে ঋদ্ধ করার জন্য। আর বাকি একটা কথাই বলবো, সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, গল্প শুনতে থাকবেন, পরিবারকে নিয়ে সুখে থাকবেন। সবার জন্য রইল অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।